আমি সোয়েব ইলিয়াসি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডের সমস্ত দর্শককে, সমস্ত নাগরিকদের আমি মন থেকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতা এতদিন ধরে আমাদের সবাইকে পথ দেখিয়ে এসেছে আর আমাদের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জুগিয়ে এসেছে। যখন কোনো মানুষের লোভের প্রবৃত্তি বেড়ে যায় তখন সে লোভের বশে অনেক কুকীর্তি করে ফেলে, আর কর্ম যদি তামসিক প্রবৃত্তির হয় তাহলে সেই মানুষের জীবন যে শেষ হবে তা নিশ্চিত। আমাদের আজকের ক্রাইম অ্যালার্টের সমস্ত চরিত্রগুলো লোভের বশে যে কোনো অপরাধ করতে সব সময় প্রস্তুত থাকে, আর আপনাদের এলাকাতেও যদি এই রকমই অপরাধের কাজকর্ম হয়ে থাকে যেমনটা আজকের এই এপিসোডে আপনাদের দেখানো হবে, তাহলে তাদের পৌঁছে দিন তাদের সঠিক ঠিকানায়, মানে সোজাসুজি পৌঁছে দিন তাদের জেলে। কেমন লাগলো আপনার আমার এই বাড়িটা? খুব সুন্দর। সরি, আমি নার্ভাস হয়ে পড়েছি। একটা কাজ করা যাক, সেলফি তোলা যাক। হ্যাঁ, সরি, আমি ফোনটা ধরে এক্ষুনি আসছি। হাই অনিতা, কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছে আমার ঘুমই আসছে না। হাই দেবেন। তোমার এই হাই দেভেন মেসেজ দেখে না আমার 1,00,000 টাকার ফোন 1 কোটি টাকার মনে হয়। আমার টাইপ করা ওয়ার্ডসে এমন ম্যাজিক আছে, তো ভাবো সামনে আসলে কি হবে। শুধুমাত্র সেই দিনটারই অপেক্ষা করছি তো আমি। একবার তো সামনে এসো, দেখা করো না একদিন। হ্যালো পবনী, কেমন আছো তুমি? তুমি যখনই ফ্রি থাকবে আমাকে জানিও। তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। হাই রোহন। পবনী, আমরা অনেক দিন ধরে চ্যাটিং করছি। আজ আমি তোমাকে কিছু বলতে চাই। রোহন, হেজিটেট করো না, যেটা বলার আছে বলো না। আজ আমার মাসির ছেলেরও বিয়ে হয়েছে। কোনো কারণে আমি যেতে পারিনি ওর বিয়েতে, কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করো না, আমি আমাদের বিয়ের কথা বলবো। তুমি এখন অবধি আমার সাথে দেখা করনি, সামনাসামনি কোনোদিন আমাদের দেখাও হয়নি, সোজাসুজি বিয়ের কথা। তোমার সঙ্গে চ্যাটিং করেই বুঝতে পেরেছি তুমি খুব ভালো মেয়ে। আমি কত ভালো সেটা 4 দিন পরে জেনেই যাবে। রোহন, 4 দিন পরে আমি মুম্বাই আসছি। আরে কোথায় চলে গেলে তুমি? বলো না কবে দেখা করবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। কতদিন শুধুমাত্র ফোনেতে রোম্যান্স করবো আমরা? এবারে সামনাসামনি রোম্যান্স করতে ইচ্ছা করছে তোমার সাথে। দেবেন, 4 দিন দাঁড়াও, আমি মুম্বাই আসছি, তারপর মুম্বাইয়ের বৃষ্টিতে রোম্যান্স করব আর মজা করব।
ওয়েট করবো আমি তাহলে। আর এরকম শুকনো বাই দিচ্ছ কেন? একটা কিসি তো দাও। যেরকম বলেছিলাম সেরকম করেছো তো? হ্যাঁ স্যার। কংগ্রাচুলেশনস দাদা, বিয়ের জন্য অভিনন্দন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোকে বড় হ্যাপি দেখাচ্ছে, কি ব্যাপার? দাদা বিষয়টাই এমন, তুই যদি শুনিস তাহলে তুইও আনন্দ পাবি। আরে বল না কি হয়েছে। আরে দাদা একটু পেশেন্স রাখ, যখন দেখা হবে তখন বলবো। আচ্ছা একটা কথা বল, তুই হঠাৎ করে আমার বিয়েতে এলি না কেন? আর মাসিমাও এলেন না, মেসোমশাইও এলেন না? আরে দাদা, বাড়ির আর প্রতিবেশী ঝামেলা তুই জানিস না। আচ্ছা এসব ছাড়, ওই বৌদির সঙ্গে ভিডিও কলে কথা তো বলা। আরে না ভাই, এখন নয়। এমনিতেই খুব নার্ভাস আছি, বুঝতেই পারছি না কি করব, কি করে করব। তুই এখন বিরক্ত করিস না, ফোনটা রাখ। চল বাই। কি হলো? দেখে খুব খুশি মনে হচ্ছে। মা, তুমি কতদিন শাশুড়ি বউ সিরিয়াল দেখতে থাকবে বলো তো? রোহন, তোর মা তোকে একটা কথা জিজ্ঞেস করেছে আর তুই প্রশ্নের উত্তরে প্রশ্ন করলি। ব্যাপারটা কি বলতো? বাবা, তোমার এই ছেলে আজে বাজে ঝামেলায় জড়ায় না। আমার মাকে শাশুড়ি বানানোর ব্যবস্থা আমি করে ফেলেছি। কি? হ্যাঁ মা। আরে বাহ, আমাদের সঙ্গে দেখা করা। বাবাও 4 দিন পর মুম্বাই আসছে, তারপর দেখা করাবো তোমাদের। আরে বাহ। বাহ, তুমি জানো এতে কি আছে? ডেটিং অ্যাপে আমাদের প্রথম দিন থেকে আজ অব্দি সব মেমোরিজ আছে এতে। দাঁড়াও তোমায় দেখাই। এই দেখো আমাদের চ্যাট। তুমি জানো, যখন আমার বয়স 19 ছিল, আমার বাবা মা দুজনেই মারা গিয়েছেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই বলে যে আমি অনাথ। আর ভালো দেখতে নয় আমাকে। কোন মেয়ে ভালোবাসবে আমাকে? আর আজ দেখো আমার ভাগ্যটা। তোমার মতন মেয়ে ভালোবাসলো আমাকে, তোমাকে বিয়ে করলাম আমি। আজ পুরনো কথা মনে করার সময় নয়, আর একদম নার্ভাস হয়েও না। আজকে তো নতুন মেমোরিজ তৈরি করার সময়, আওয়ার হ্যাপি মেমোরিজ, তাই না? সাহেব, দেখুন, রিসেন্টলি আমি এই কেসটা করছি যেখানে ভিকটিমের ফ্যামিলি আমার কাছে এসেছিল, যেখানে ওনারা বলছেন ওনাদের কোনো একটি মেয়ে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে কন্ট্যাক্ট করেছিল। ফাইনালি সে তাকে বিয়ে করতে সাকসেসফুল হয়। বিয়ের 4 দিন পরে ওনার সমস্ত জিনিসপত্র নিয়ে সে উধাও হয়ে গেছে, আর জানা যায় মেয়েটি ফ্রড ছিল। ওই মেয়েটা আপনাকে কোনো ইনজেকশন দিয়েছিল নাকি আপনাকে কিছু খাইয়েছিল? না স্যার, সেরকম তো কিছুই হয়নি। আমি কি জানতে পারি ওই মেয়েটার সঙ্গে কোথায় দেখা হয়েছিল আর পরিচয় কোথায় হয়েছিল? ওই ফোনে অ্যাপ আছে না, অনলাইন একটা অ্যাপ, ওখানেই পরিচয় হয়েছিল। ওই মেয়েটার নাম আর অ্যাড্রেস আর ফটো আমাদের তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। স্যার ওর নাম তো আমি পামেলা বলেই জানতাম, এবার সেটা ঠিক না ভুল বলতে পারবো না। ফটোগুলো তো পেন ড্রাইভে ছিল, নিয়ে গেছে, ফোনটাও নিয়ে গেছে। তার মানে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কথা বলছিলেন সেটাও নিশ্চয়ই ডিলিট হয়ে গেছে।
এমন এক সম্পর্ক যা সুখে দুঃখে সর্বদা একসঙ্গে থাকতো। আজকাল আমরা দেখতে পাই যে সেই সম্পর্কে অনেকটা দূরত্ব এসে যাচ্ছে। আমরা এখন পাত্র বা পাত্রী খুঁজে বেড়াই, সেটা হলো আমাদের খবরের কাগজে বা আমাদের ইন্টারনেটের মাধ্যমে। আজকাল যদি আপনি আপনার বাড়ির জন্যে আপনি যদি ইন্টারনেটের মেয়ে বা যদি ইন্টারনেট থেকে আপনাদের জন্য জামাই নিয়ে আসতে চান, তাহলে এই এপিসোডটা বিশেষ করে আপনাদের জন্যে। জানো, এক একটা মুহূর্ত খুব কষ্টে কাটছে আমার। তুমি না ভীষণ কিউট রোহান। রোহন, এসব কি হচ্ছে বাবা? হ্যাঁ, তুই তো আজ দেখা করাবি বলেছিলি। আরে বাবা, তুমি আমার আর ওর মেসেজ পড়ছিলে। হ্যাঁ বাবা, দেখ বাবা, দিনকাল খুব খারাপ যাচ্ছে, সবকিছু বুঝে নিতে হয় বাবা। আচ্ছা, ওর সঙ্গে দেখা তো করা, বাড়িতে আসতে বল। বাবা, আগে আমি তো দেখা করি ওর সঙ্গে। তুই এখন ওকে দেখিসনি, ওর সম্পর্কে কিছুই জানিস না, আর ওকে বিয়ে সামনে করবি পেছনে? বলছিস? আগে পিছে এইসব কিছু সেই সব মেয়েদেরই হয় যেসব মেয়েরা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ করে। আর তুমি তো কোনো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখোই না, তাহলে আমাদের ছেলের সঙ্গে আমরা সেই রকম মেয়ে কি করে পাবো যার সবকিছু আমরা জানবো? আত্মীয়রা আমাকে উল্টোপাল্টা বলে বলে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তোমার ভাই বোন আত্মীয় সবাই একরকম, আর তুমি তুমি তো ওদের তালে তাল মেলাও। তুমি একবার ছেলের সম্বন্ধ করার কথা বলো না। তোমার সমস্ত আত্মীয়রা না কোনো কাজের নয়। হ্যাঁ, আমার আরে আত্মীয়রা তো বাবা সবাই বাবা খুব বাবা খারাপ, বাবা, মানে বাবা মা তোমরা ঝগড়া করো না। আমি পবনের সঙ্গে কথা বলেছি, ও আমাকে বলছিল যে এই পৃথিবীতে ওর কেউ নেই, ও একদম একা বাবা। আর যার পৃথিবীতে কেউ নেই তাকে একটা পরিবার দিতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটার সম্পর্কে জানতে হবে তো। তুই তো জানিস তোর মাস্তুতো ভাইয়ের সাথে কি হয়েছিল। হ্যাঁ বাবা। আরে 4 দিন আগেরই তো কথা। আরে মা, সবাই কি আর একরকম হয় নাকি? তুমি কোথাকার কথা কোথায় যে টেনে নিয়ে আসো। জয়দীপ, কি পড়াশোনা করছিস? কোনো এক্সাম আছে নাকি? হ্যাঁ, এক্সামই ধরে নাও, কিন্তু ফেল হতে হবে তোমার জন্য। আমার জন্য? তার মানে কি? অনিতা, গত 6 মাস ধরে মাত্র 12 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, আর প্রত্যেক মাসে 3 লাখ টাকা তোমার খরচা, 1 লাখ টাকা তোমার এই ফোন, 75,000 টাকার পার্স, 60,000 টাকা তোমার জামা কাপড়, 40,000 টাকা তোমার এই ঘড়ি আর এই চশমা, 35,000 টাকার চশমা। এই গলা নামিয়ে। তুই খুব ভালো করে জানিস এত জোরে কথা বললে আমার প্রবলেম হয়, আমার মাথা খারাপ হয়ে যায়। আর যখন আমার মাথা খারাপ হয় তখন কি হয় জানিস তো? তো যা বলার আরামসে বল না, চেঁচাচ্ছিস কেন? অনিতা, আমি বলছিলাম যে এই খরচাটা একটু কমিয়ে নাও, না হলে টাকাটা তাড়াতাড়ি আর বেশি করে ইনকাম করো, না হলে এই রোজ রোজ বিয়ের নাটক করে কি হবে? এই দেখ, দেবেন অ্যান্ড রোহন, গত 1 মাস ধরে এদের সাথে চ্যাট করছি। দেবেনের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে আর রোহনের ডায়মন্ডের। এদিকে আয়। আয় না, চুজ কর। তুই দেবেনের নামের আঙুলটা চুজ করেছিস, এই হলো আমাদের পরের শিকার। কাল দেখা করব 1টার সময়। কখন আসবে? অনেকক্ষণ তো হয়ে গেল, এলো না তো এখনো। আমার তো ওই গাড়িটা মনে হচ্ছে। বলির পাটা তো ভালোই জুটিয়েছো। এবার তুই যা এখান থেকে, আর ওই বাইকে করে আমাদের পেছন পেছন যাবি। আর কিছু দরকার হলে আমি তোকে বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবে। ওকে। হ্যাঁ, হাই। হাই। হাই, প্লিজ কাম ইন। থ্যাংক গড, প্রোফাইলে যেমন দেখেছিলাম তুমি সেরকম। কিন্তু তুমি তোমার প্রোফাইলের থেকেও অনেক বেশি সুন্দরী। এতদিন চ্যাটে ফ্লার্ট করতে, এখনো কি ফ্লার্টই করবে? একদমই না। তাহলে বলো কোথায় যাব? তুমি যদি বলো তাহলে নরকেও যেতে রাজি আছি। জাহান্নামে নয়, আজ তোমায় স্বর্গ থেকে ঘুরিয়ে আনি। চলো।
চলো। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার প্রভাব এতটাই চেপে বসেছে যে আমরা রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যেতে চাই। আমাদের সোশ্যাল স্ট্যাটাস দেখানোর জন্যে তারা যে কোনো জীবন কেড়ে নিতে কোনো দ্বিধা বোধ করে না। এই গল্পটা আপনারা যা দেখছেন তা একদমই সত্যি। আর যদি আপনিও আজকাল যদি ইন্টারনেটের মাধ্যমে বা যদি কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে কোনো মেয়ে বা কোনো অচেনা ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাহলে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, মানে বলতে চাইছি অ্যালার্ট হয়ে যান। তো কেমন লাগলো এই জায়গাটা? নিরিবিলি, নির্জন, রোম্যান্সের জন্য পারফেক্ট। আশেপাশে কেউ নেইও, আর তোমার সাথে কারের মধ্যে রোম্যান্স করা, এটা তো আমার চিরকালের স্বপ্ন ছিল। কিন্তু আমি কোনো স্বপ্ন নই। জানি আমি, তুমি বাস্তব। এক সেকেন্ড, আমাকে ওষুধ খেতে হবে। ওষুধ? হুম, এক সেকেন্ড, হ্যাঁ? আমি একটু লিপস্টিকটা পরে নিই, ঠিক আছে? কেন বেকার বেকার লিপস্টিক পরছো? সব তো নষ্টই হয়ে যাবে। কিন্তু আমার ভালো লাগে। অদ্ভুত পছন্দ তোমার। কিস করার আগে লিপস্টিক কেন পরবে? এই লিপস্টিকে না কেমিক্যাল আছে। এটা পরলেই না, যখন তুমি আমায় কিস করবে তো প্রথমে তোমার নেশা হয়ে যাবে আর তারপর অজ্ঞান। সত্যি? কিন্তু তোমার তো কিছুই হলো না। আমি ওষুধ খেলাম না। বলো, এখনো কিস করতে চাও তুমি আমায়? কমেডি করছো? হ্যাঁ, তুমি রোম্যান্সের সময়ও কমেডি করো, কিন্তু আমি রোম্যান্সের সময় শুধুমাত্র রোম্যান্সই করি। ওর ফোনটা বের কর আর ওর বাবাকে ফোন কর। হ্যাঁ বাবা, কোথায় তুমি? আঙ্কেল দিবেন না, আমি কথা বলছি। তুমি কি বাবা? আর দেবেন কোথায়? এই বুড়ো শোনো, তোমার ছেলে আমাদের কাছে আছে, কিন্তু ওর নরকের টিকিট কাটা হয়ে গেছে। তো তাড়াতাড়ি 1 কোটি টাকা অ্যারেঞ্জ করে ওকে নিয়ে যাও আর আমাকে 1 কোটি টাকা দিয়ে যাও। 1 কোটি? আরে তোমরা কারা আর কাকে ফোন করেছো তোমরা? মা, আমি খুব গরিব, আমার কাছে এত টাকা নেই। আরে বুড়ো, মিথ্যে বলো না, আমি খুব ভালো করে জানি তোমরা কতটা গরিব। না মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো শুধু একজন রিটায়ার ক্লার্ক। তোমার ছেলে 45 লাখ টাকার গাড়ি নিয়ে ঘোরে আর তুমি বলছো তুমি গরিব? আরে আমার ছেলে গাড়িতে ঘোরে না, ও গাড়ি চালায়, ও ড্রাইভার, কোনো ধনী লোকের। তুই ওর আইডি চেক কর, তাড়াতাড়ি কর। কেটে দিল ফোনটা। আরে এ তো সত্যিই ড্রাইভার। ড্রাইভার হয়ে আমাকে কিস করছিল? মিথ্যে কথা বলেছে ও, মিথ্যে বলেছে ও। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও তোমরা, আমার কাছে অত টাকা নেই, বুঝলে? 1 ঘন্টার মধ্যে কত টাকা দিতে পারবে তুমি? কি কি? 25 লাখ, 20 লাখ, 15 লাখ, কত? আমার কাছে শুধু 2 লাখ টাকা আছে পেনশন ফান্ডে। ঠিক আছে, ওই 2 লাখ টাকা 1 ঘন্টার মধ্যে নিয়ে চলে এসো। আর হ্যাঁ, পুলিশকে খবর দিও না, না হলে তোমার ছেলের মার্ডারের খবরটা না পুরো মিডিয়া জেনে যাবে। না না না, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। আমার ছেলেকে কিচ্ছু করো না তোমরা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে মারলে কেন একে?
কারণ ও মিথ্যে বলেছিল ও নাকি বড় লোক বড় লোক বড় লোক। এ তো একদম ভিখিরি। আরে ও মিথ্যে বলেছে বলে ওকে মেরে ফেলবে? তুমিই তো মিথ্যে কথা বলো। আমরা শুধু লোকেদের মিথ্যেই বলে যাই, আর মিথ্যে বলেই এরকম ছেলেদের ফাঁসাই আমরা। কারণ সেটা আমাদের কাজ। কিন্তু এই ছেলেগুলো মিথ্যে কথা বলে আমাদের সুযোগ নেয়। এরকম ছেলেদের সাথে তো এটাই হওয়া উচিত। এবার কি করব? ওর বাবা যে টাকা নিয়ে আসবে সেই টাকাটা নিয়ে নেব। যদি ওর বাবা টাকা দেওয়ার আগে বলে যে আমার ছেলেকে দেখো, তাহলে ওনার ছেলেকে আমরা কোথা থেকে পাবো? দেখিয়ে দেব। রোহান, আজ দেখা করতে পারো? অচেনা কোনো মানুষকে বিয়ে করার আগে তাদের সম্পর্কে খুব ভালো করে খোঁজ নিন। তাদের স্বভাব, তাদের চরিত্র সম্পর্কে সমস্ত খোঁজ খবর নেওয়া অবশ্যই প্রয়োজনীয়। বয়স্ক মানুষেরা বলেন, আর কথাতেও আছে, কোনো বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো মেয়ের সম্পর্কে, শুধু মেয়েই নয়, তার মা আর তার ঠাকুমার সম্পর্কেও ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। সেই জন্যে কোনো মেয়ে বা ছেলের বিবাহের সম্পর্ক পাকা করার আগে যদি তাদের সম্পর্কে আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে নেন, তাহলে আপনার এই সিদ্ধান্ত কোনো অপরাধের ঘটনা ঘটার আগে আপনাকে সজাগ করবে। আরে বাবা রোহন, কিরে বাবা, কোথায় যাচ্ছিস? আরে ওই পবনী বলেছিল না 3টের সময় দেখা করবে, তাই ওখানেই যাচ্ছি। আমরাও যাই। টাকা এই নাও টাকা। সবটা আছে তো? পুরোটাই আছে। কোথায় আমার ছেলে? ওই যে 45 লাখের গাড়িটা দেখছো, ওর মধ্যেই বাঁধা আছে তোমার ছেলে। যাও, যাও, গিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও। এসো ওকে। দেবেন, দেবেন। বাবা, বাবা। কি বন্ধু ছেলে রে বাবা, প্রথম মিটিং এ নিজের বাবা মাকে নিয়ে এসছে। আরে পবনী, বাবা মা, ওর নাম পবনী। পবনী এনারা আমার মা বাবা। ভালো থাকো মা। ভালো থেকো মা। রোহান, আমাকে আগে বলতে পারতে যে মা বাবাও সঙ্গে আসছেন, তাহলে আমি ওনাদের দুজনের জন্য কোনো গিফট তার আনতাম। কোনো দরকার নেই মা। গিফট তখনই নেওয়া দেওয়া করব যখন সম্পর্ক পাকা হবে। আচ্ছা, তোমার ব্যাপারে বলো, কি করো, কোথায় থাকো তুমি? আঙ্কেল, আমি উদয়পুরেই বড় হয়েছি। আমার যখন 20 বছর বয়স, তখন আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যান। মা বাবা, আমি তোমাদের বলেছিলাম পবনীর এই পৃথিবীতে কেউ নেই, সেই জন্য আমি ওকে বিয়ে করে ওকে একটা পরিবার দিতে চাই। আমরা শুনেছি যে তুমি খুব কম বয়সে তোমার বাবা মাকে হারিয়েছো। খুব কম বয়সে তুমি চাকরি করতে শুরু করে দিয়েছো। কোথায় চাকরি করো তুমি? আন্টি, যখন আমি কলেজে পড়তাম তখন একটা এনজিওতে কাজ করতাম, আর একটু আধটু সমাজসেবা। কিরকম সমাজ সেবা? আঙ্কেল, এনজিও ছিল যার নাম ছিল নিজেকে বাঁচা। যেসব ছেলেরা তাদের গার্লফ্রেন্ডকে ছেড়ে বা যেসব হাজবেন্ডরা নিজেদের ওয়াইফকে ছেড়ে অন্য মেয়েদের কাছে যায়, আমি তাদের ন্যায় পাইয়ে দিই। বাহ মা, খুব ভালো কাজ করো তুমি। আর মা বলো, আর কি করো তুমি? আঙ্কেল, যেসব ছেলেদের বিয়ে হচ্ছে না তাদের বিয়েও করাই আমি, এই অ্যাপের থ্রু দিয়ে। এটা আমাদের এনজিওরই অ্যাপ। এই সমস্ত ডেটিং অ্যাপের থ্রু দিয়ে আমার বোনের ছেলে বিয়ে করেছিল, আর ফুলশয্যার রাতেই সেই মেয়েটা ওকে অজ্ঞান করে দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আন্টি, এরকম কেসেস তো আমিও অনেক শুনেছি। সেসব ক্ষেত্রে বিয়ের পরে শাশুড়ি নিজের বৌমার থেকে সমস্ত গয়না নিয়ে নেয়, সব টাকা পয়সা নিয়ে নেয়, আর তাকে মেরেও দেয়। না না মা, আমি তো চেক করছিলাম যে আমার কথায় তোমার কি রিয়াকশন হয়। তুমি দেখছি খুব সরল। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলের ফোন থেকে একটা মেয়ে ফোন করেছিল। আমার কাছে টাকা চাইছিল, আমি সব টাকা দিয়ে দিয়েছি। তাও আমার ছেলেটাকে মেরে ফেললো। আমার ছেলেটাকে মেরে ফেলেছে। জয়দীপ, জয়দীপ, ওই কোথায় তুই? আর আমার টাকা পয়সা কোথায়? সব টাকা আমার কাছে আছে।
আর আমি কোথায় আছি তোমাকে বলবো না। তুমি এক মুহূর্তে ওই ছেলেটাকে মেরে ফেললে। তুমি জানো তুমি কি কাজ করেছো? তোকে শুধু একবার পাই, তোকে শুধু আমি মারবো না, তোর গলা কেটে মেরে ফেলবো আমি। অপরাধী যতই চালাক হোক না কেন, তার কর্মের জন্য তাকে শাস্তি পেতেই হয়। তার অপরাধ, তার অপকর্ম তাকে ধ্বংসের দিকেই এগিয়ে নিয়ে যায়। এই গল্পের যে আসল অপরাধী, সে এখন রাজস্থানের একটি জেলের মধ্যে রয়েছে। এখন আমাদের এটাই দেখার যে এই চালাক আর ভয়ঙ্কর অপরাধী ইন্টারনেটের কোণে কিভাবে আর কেনই বা ধরা পড়ল। আরে দুজন দুজনকে আংটিটা তো পরা। আরে এর মাস্টার তো ভাইকে তো আসতে দাও। আরে শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, ও ফোন করেছিল ওর আসতে দেরি হবে। তাহলে তাড়াতাড়ি সেরে নাও। নে বাবা। আরে মিষ্টি মুখ তো করাও। এটাই বলছিলে যে আমি সেই যার স্ত্রী ফুলশয্যার রাতে সব নিয়ে পালিয়ে গেছে? হাসো। আরে দাঁড়িয়ে আছো কেন? আজ দেখো আমার ভাগ্যটা, তুমি ভালোবাসলে আমাকে, আমি বিয়ে করলাম তোমাকে। ওই তো এসে গেছে। ভালো থাকো বাবা। আরে ভাই, কংগ্রাটস, কংগ্রাচুলেশনস। লেট করে দিলি তো? আরে ব্যাস ওই আর কি। প্রণাম মাসি। কেমন আছো প্রণাম। বাবা? পরিচয় করিয়ে দি, ও আমার দাদা নচিকেত। আরে তুমি ঘুমটা কেন টানলে? আসলে আমার ঠাকুরমশাই বলেছিলেন যে আশীর্বাদের আংটি পরার পরে কোনো পরপুরুষকে নিজের মুখ দেখাবে না। আরে মা, আমরা এইসব মানি না। এত সুন্দর বৌমা এনে যদি মুখ ঢাকতে হয় তাহলে লাভ কি? ঘুমটা খোলো। কিরে, কেমন হয়েছে তোর বৌদি? খুবই সুন্দর। মা, হ্যাঁ মা। সব আত্মীয়রা তো চলে গেছে, তাহলে উনি এখানে কি করছেন? আসলে ছোটবেলা থেকেই রোহন আর ওর মধ্যে খুব ভাব। আর তুমি জানো, ওর সাথে খুব খারাপ হয়েছে। যে মেয়েটার সঙ্গে ওর বিয়ে হয়েছিল, সেই মেয়েটা ওর সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। খুব কষ্টে আছে বেচারা। এখানে থাকলে মনটা ভালো থাকবে। দেখ ভাই রোহন, আমি তো এটাই চাই যে যেভাবে আমার স্ত্রী ফুলশয্যার রাতে পালিয়ে গিয়েছিল, এরকমটা যেন তোর সাথে না হয়। কি মেশমশাই? মাসিমা, আমাদের এই রোহন না খুব সেন্সিটিভ। এবার ঈশ্বর না করুন এর সাথে এমন কিছু হয়ে যায়, আজকে যেরকম জুস খাচ্ছে, কি জানি কাল আবার আমাদের মতন এইসব খেতে শুরু করে। আজকাল অনলাইনের একটা যুগ, কখন কে কিভাবে কোথায় আটকে পড়বে বোঝাই যায় না। তুমি এইরকম করে কথা ঘোরাচ্ছ কেন বাবা? দেখো, যা বলবার সোজাসুজি বলো। আরে মেশমশাই, আমি তো ওই মেয়েটার কথা বলছিলাম যে আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে। ও খুবই ক্রিমিনাল মাইন্ডের একটা মেয়ে। এই সময়
না জানি কোন সরল মানুষকে নিজের শিকার করতে প্রস্তুতি নিচ্ছে, একমাত্র ঈশ্বরই জানেন সেটা। হ্যাঁ, হ্যাঁ বাবু, আমি বাড়িতে পৌঁছে গেছি। এবার ফোনটা রাখি, কালকে দেখা করতে হবে আর তারপরে শপিংয়েও যেতে হবে। ওকে, বাই, লাভ ইউ টু। আরে তুমি? আরে বাহ, কি অ্যাক্টিং করছো? হ্যাঁ, রোহনের বাড়িতে না হলে ঠিক ছিল, কিন্তু আমার সাথেও? আরে আমাদের তো পুরনো সম্পর্ক, তুমি আমার স্ত্রী। আর এমনিতেও না, আমি তো ভাবতাম যে তুমি খুবই মিষ্টি, ভালো এবং অসহায় একটা মেয়ে, কিন্তু তুমি তো খুবই চালাক বেরুলে, তাও আবার ধূর্ত। আচ্ছা, একটা কথা বলো, তুমি যেটা আমার সাথে করেছিলে রোহনের সাথেও কি সেটাই করবে? না। কেন নয়, করো, আমি চাই। তুমি সত্যি সেটাই চাও? 2 লাখ হার্ড ক্যাশ, 3 লাখ টাকার গয়না, এইটুকুই তো নিয়ে গিয়েছিলে, ফিরিয়ে দাও আমাকে। আর মুখ বন্ধ রাখার জন্য 5 লাখ, টোটাল 10 লাখ, ব্যাস। দেখো, আমার কাছে একটা টাকাও নেই। আমার পার্টনার আমাকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে পালিয়েছে। একটা কাজ করতে পারো, রোহানের সাথে নেক্সট উইকে আমার বিয়ে। বিয়ের পরে ওর এখান থেকে আমি যা যা পাবো তুমি সব নিয়ে নিতে পারো। ওকে, তাহলে ততক্ষণ এটা নিজের কাছে রাখছি আমি। আর শোনো, আমাদের ফুলশয্যাটা এখনো বাকি আছে, কারণ আইনতভাবে তুমি আজও আমার স্ত্রী, সহধর্মিণী। আরে রাধিকা অরোরা, এটাই তাহলে তোমার পরিচয়? এবার এই আইডেন্টিটিটা আমার কাছে থাকবে, কারণ এবার যদি তুমি ঠকাও তাহলে পুলিশ তোমাকে ছাড়বে না। বুঝতে পেরেছ? আরে বাহ, একজনের সাথে বিয়ে করলে আর বাকিদেরকে ওই অনলাইন অ্যাপে ফাঁসানোর চেষ্টা করছো, বাহ। কাজ এটা আমার। তোমার কি মনে হয় এটা খুব সহজ? আরে অনেক পরিশ্রম লাগে, অনেক ধৈর্য লাগে, তারপর গিয়ে একটা ভালো ছেলে, একটা বড়লোক ছেলে পাওয়া যায়। চলো একটা কথা বলো, আমি তো একা ছিলাম, তুমি আমাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে পালিয়ে গেলে। রোহনের বাড়িতে তো বাবা মা সবাই থাকবে, ওখানে কি করবে? ওর মা বাবার খাওয়ার জলে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। রাত্রে ঘুমিয়ে পড়বে না, যখন সকালে উঠবেন তো ওনারা বাড়ি ফাঁকা দেখবেন। আচ্ছা, ভালো হলো আমাকে বলে দিলে। এবার তোমার হাতে আর জল খাবো না আমি। ওই রিংটা দিয়ে দাও। এবার এটা তোমাকে আমি ফুলশয্যার রাতেই পরাবো। বৌদি তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ, এই তো আসছি 2 মিনিটে। কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, তোমাকে এই রকম ভাবে এই রূপে দেখে আমার ফুলশয্যার রাতটা মনে পড়ে গেল। তুমি এখনো রোহনের স্ত্রী তো হওনি,
কিন্তু আজও তুমি আমার স্ত্রী। আমি তোমার সাথে ফুলশয্যা করতে চাই, তাও আবার নিজের স্ত্রীর সাথে এক্ষুনি। শোনো শোনো শোনো, ঠিক আছে, আমি এখন সবে কোণে সেজেছি, আমার মেকআপ খারাপ হয়ে যাবে, আর রিস্ক কত আছে, যদি কেউ এখানে এসে আমাদের দেখে ফেলে তোমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। দেখো রোহন, আমায় তোমার টাকাগুলো ফেরত দিতে হবে। যদি বিয়েই না হয় তাহলে আমি টাকাগুলো ফেরত দেবো কি করে? আমি নিজের ফুলশয্যা পূরণ করতে চাই, বুঝতে পেরেছো? হবে তো, হবে তো, আরামসে হবে, কিন্তু এখানে না, রোহানের রুমে, ওর ফুলশয্যার বিছানায়। দেখো 7 পাকের পর রোহানের রুমে ফুলশয্যার বিছানা রেডি থাকবে, কিন্তু তুমি রোহানকে টেরেসে নিয়ে যাবে ড্রিঙ্ক করানোর জন্য, আর ও ড্রিঙ্কে না অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেবে, ও ওখানে অজ্ঞান হয়ে যাবে, আর এখানে আমি তোমার জন্য অপেক্ষা করব, রাইট? বৌদি তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ আসছি। একটা বিস্কুট দাও না। এই এদিকে আয়। আরে কোথায় পালাচ্ছিস? এই যা গিয়ে ধর ওকে, যা ধর ধর। পালাচ্ছিলি কেন? তোর ব্যাগে কি আছে? কিছু না স্যার, স্যার ব্যাগে এই ওর কিছু ব্যাগটা নেই। চেক করো। রোহন, আরো একটু খেয়ে নে, তাহলে তোর টেনশন শেষ হয়ে যাবে। আমার হয়ে গেছে দাদা। আরে শোন ভাই, তোর বিয়ের খুশিতে দিব্যি করে বলছি, লাস্ট 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 লাস্ট। লাস্ট সরি আরে, সরি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার হয়ে নয়। গেছে আমার, সরি। রোহন, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ শোন, গরম হয়ে গেছে তো, আমি একটু আইস নিয়ে আসি, বস। ওকে, তাড়াতাড়ি আসবি দাদা, হ্যাঁ। তারপর খাবো। চারিদিকে ভালো করে খোঁজো, দেখো কোথায় লুকিয়ে বসে আছে। স্যার এখানে কেউ নেই। স্যার এখানেও কেউ নেই। কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় আছো? স্যার আমি জানি না কোথায় আছো। ও, এখানে পাবো ওকে। ঠিক আছে, নিয়ে চলো একে।
নচিকেতা, বরফ আনলে না এখনো? কোথায় চলে গেল নচিকেতা? আরে নচিকেতা, কোথায় চলে গেল নচিকেতা? আর আসলে আসলে নচিকেতা একটু খাইয়ে দিয়েছে, কিন্তু এক পেকে খেয়েছি, বেশি খাইনি, কারণ আমি জানি তো আমার কবে থেকে বিয়ে হচ্ছে না। কিন্তু কথায় আছে, সবুরের মেয়া ফলে সেটাই ফলছে। যতক্ষণ না আমার কাছে আসবে ততক্ষণ কি করে জানবে যে আমি আসলে ভালো না খারাপ? ছাড়ো না, দাঁড়াও, আরে তুলতে দাও। পরেও তুললে হবে। আরে এখন তুলতে সমস্যা কোথায়? আরে আরে আমি বলছিলাম পরে তুলো, তাই না? আরে নচিকেতা, কি হয়েছে ওর? আরে ও এখানে কি করছে? তুমি কেন কাঁদছো? ও আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল নেশাগ্রস্ত অবস্থায়, কিছুই শুনছিল না। আমি ভুল করে ধাক্কা দিয়ে দিয়েছি আর ও অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, আমি মাকে ডাকছি, ওর যদি কিছু হয়ে যায় তখন। মা, মাকে ডাকার এখন কি দরকার? এসো না, আমরা আমাদের ফুলসজ্জা শেষ করি। আরে কিন্তু মা, মাকে পরে ডেকো, আমরা আগে Please. ফুলসজ্জাটা করি না? কি করছো? কি ছাড়ো আরে আমায়, আমরা ফুলসজ্জাটা করি না? এসো না। ছাড়ো। এটা তো রোহনের গলা। মা, রোহন! বৌমা, দরজা খোলো। রোহন, কি হয়েছে মা? আমি রোহনের গলা পেলাম। ওই রোহন, রোহন, কি হয়েছে বাবা? কি হয়েছে? মা, আরে আপনি যদি এরকম অপরাধের শিকার হয়ে থাকেন বা আপনার যদি কোনো চেনা ভাই বা বোন এই সময় ইন্টারনেটের মাধ্যমে বা কোনো অচেনা মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছে, তাহলে আজকের এই এপিসোডটা তাকে অবশ্যই আপনি দেখান। আমার মনে হয় আজকের এই এপিসোডটা আপনাদের জীবনে একটা নতুন করে পরিবর্তন নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ক্রাইম অ্যালার্ট। রিমেম্বার, আমাদের উদ্দেশ্য আপনাদের সুরক্ষা। গুড বাই ফর নাও।